আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন এবং নির্দিষ্ট কোনো একটি অর্থবছরে আপনার করযোগ্য আয় ৩ লক্ষ টাকা অতিক্রম করে, তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে এবং আপনাকে নির্দিষ্ট হারে কর দিতে হবে। আমরা এখানে দেখব সরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজন চাকরিজীবীর আয়কর কিভাবে নির্ধারণ করতে হয় এবং কিভাবে তার আয়কর রিটার্ন পূরণ করতে হয়। আপনার মোট আয় গণনা করা থেকে শুরু করে আয়কর রিটার্ন সাবমিট করা পর্যন্ত সকল কাজগুলিকে মোট 5টি ধাপে ভাগ করা যায়। আমরা এখানে প্রতিটি ধাপই বিস্তারিত দেখব এবং ভিডিওটি দেখা শেষ হলে আপনি নিজে নিজেই কোনো আইনজীবীর সহায়তা ছাড়াই আপনার আয়কর নির্ধারণ করতে পারবেন এবং আয়কর রিটার্ন পূরণ করে সংশ্লিষ্ট আয়কর অথরিটির কাছে জমা দিতে পারবেন। আপনার আয়কর নির্ধারণের আগে আমরা দেখে নেব আয়কর নির্ধারণ ও রিটার্ন পূরণ করার জন্য আমাদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। প্রথমত, সংশ্লিষ্ট আয় বছর অর্থাৎ 1 জুলাই হতে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত সময়কালের বেতন বিবরণী। মনে রাখবেন, আপনি যেই অর্থবছরে এসে আপনার কর নির্ধারণ করছেন বা কর অ্যাসেসমেন্ট করছেন, আপনার ইনকাম ইয়ার বা আয় বছর হল তার ইমিডিয়েট আগের অর্থবছরটি। যেমন আপনার কর বর্ষ যদি 2021 এবং 2022 হয়ে থাকে, তাহলে আপনার আয় বর্ষ হবে 2020 এবং 2021। দ্বিতীয়ত, উৎসে কর কর্তনের সমর্থনে প্রমাণাদি, অর্থাৎ আপনার বেতন থেকেই যদি ট্যাক্স কর্তন করে রাখা হয়, তাহলে মোট অর্থবছরে আপনার যেই পরিমাণ টাকা কর্তন করা হয়েছে তার সমর্থনে প্রমাণাদি। তৃতীয়ত, সকল প্রকার বিনিয়োগ অর্থাৎ পিএফ বা বীমা প্রিমিয়াম বা ডিপিএস বা সঞ্চয়পত্র বা সুদ আয় বা ব্যাংক ঋণ বা ডাকঘর সঞ্চয়পত্র ইত্যাদির সমর্থনে প্রমাণাদি, অর্থাৎ উল্লিখিত কোনো একটিতে যদি আপনি বিনিয়োগ করে থাকেন তাহলে তার সমর্থনে প্রমাণাদি। চতুর্থত, আপনার ব্যাংকে কোনো টাকা জমা থাকলে তার সমর্থনে ব্যাংক বিবরণী। পঞ্চম এবং সর্বশেষ হল প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট আয় বৎসরে কোনো কৃষি বা অকৃষি সম্পত্তি অর্জিত হয়ে থাকলে বা অন্য কোনো আয় বা বিনিয়োগ থাকলে তার সমর্থনে প্রমাণাদি সংযুক্ত করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট আয় বৎসরের মধ্যে আপনি যদি কোনো সম্পত্তি অর্জন করে থাকেন বা ক্রয় করে থাকেন, তাহলে তার সমর্থনে প্রমাণাদি আপনাকে দাখিল করতে হবে। যা হোক, আমাদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার পরে আপনার আয়কর নির্ধারণের মূল অংশে প্রবেশ করব। প্রথম ধাপে আমরা আপনার বেতন খাতের মোট আয় হিসাব করব এবং মোট আয় হিসাব করার সুবিধার্থে আমরা প্রথমেই এরকম একটি ছক করে নিব এবং আপনার বেতন খাতের সবগুলো আয় ক্যাটাগরি ওয়াইজ আমরা এখানে হিসাব করব। যেমন আপনার মূল বেতন, বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা, উৎসব ভাতা ইত্যাদি। এবং ক্যাটাগরি ওয়াইজ হিসাব করলে বেতন খাত থেকে আপনার মোট আয় পাওয়া যাবে। আমরা এখানে দেখলাম আপনার মোট আয় হলো 9,59,250 টাকা। এরপরে আমরা আপনার বেতন থেকে কর্তনগুলো দেখব। যেমন আপনার বেতন থেকে আপনার পিএফ ফান্ডে জমা হয়েছে 54,000 টাকা, ইন্স্যুরেন্স বাবদ জমা হয়েছে 3,600 টাকা এবং ওয়েলফেয়ার ফান্ডে জমা হয়েছে 6,000 টাকা এবং ট্যাক্স বাবদ কেটে রাখা হয়েছে 4,800 টাকা। এই কর্তনগুলো আমরা এখানে হিসাব করে রাখলে পরবর্তীতে আমাদের ইনভেস্টমেন্ট রিবেট ক্যালকুলেশন করার সময় এই অ্যামাউন্টগুলো আমাদের কাজে লাগবে। আপনার মোট আয় দেখার পরে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করব এবং এই ধাপে আমরা আপনার মোট করযোগ্য আয় দেখব। আপনার মোট আয় থেকে করযোগ্য আয় হিসাব করতে হলে আপনাকে শিডিউল 24A এবং 24B পূরণ করতে হবে। এই দুটি শিডিউল আমরা আমাদের রিটার্নের মধ্যে 3 এবং 4 নম্বর পেজে পাব। যা হোক, চলুন দেখি কিভাবে শিডিউল 24A এবং 24B পূরণ করতে হয়। দ্বিতীয় ধাপের শুরুতেই আমরা স্যালারি খাত থেকে মোট করযোগ্য আয় নির্ধারণ করব। আমরা আগেই দেখেছিলাম যে আপনি বেসিক পে পেয়েছেন 5,40,000 টাকা এবং এডুকেশন অ্যালাউন্স পেয়েছিলেন 12,000 টাকা, হাউস রেন্ট পেয়েছিলেন 2,70,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স পেয়েছিলেন 36,000 টাকা এবং বৈশাখী অ্যালাউন্স পেয়েছিলেন 11,250 টাকা এবং ফেস্টিভ্যাল অ্যালাউন্স পেয়েছিলেন 90,000 টাকা। আমরা প্রথমে সকল ক্যাটাগরি থেকে প্রাপ্ত মোট আয় যোগ করব এবং সকল ক্যাটাগরি থেকে আমাদের মোট প্রাপ্ত আয় হলো 9,59,250 টাকা। এখন এই 9,59,250 টাকা থেকে আমরা করমুক্ত আয়গুলোকে বাদ দেব। বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রকাশিত আয়কর নির্দেশিকা অনুযায়ী সরকারি বেতনাদেশভুক্ত একজন কর্মচারীর ক্ষেত্রে শুধুমাত্র মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয় হিসাবে বিবেচিত হবে। এছাড়া অন্যান্য ভাতা ও সুবিধাদি যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, বাংলা নববর্ষ ভাতা
ইত্যাদি করমুক্ত থাকবে। তাহলে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজন চাকরিজীবীর জন্য বেসিক পে, বোনাস এবং উৎসব ভাতা ব্যতীত অন্যান্য সকল ধরনের ভাতা করমুক্ত হিসাবে বিবেচিত হবে। তাই আমরা এখানে এডুকেশন অ্যালোয়ান্স, হাউস রেন্ট অ্যালোয়ান্স, মেডিকেল অ্যালোয়ান্স এবং বৈশাখী অ্যালোয়ান্স পুরোটাই আমরা করমুক্ত হিসাবে হিসাব করছি। এবং এখানে আপনার শুধুমাত্র করযোগ্য আয় হলো মাত্র দুটি ক্যাটাগরি। 1 বেসিক পে 5,40,000 টাকা, 2 ফেস্টিভ্যাল অ্যালোয়ান্স 90,000 টাকা। এই দুটি ব্যতীত অন্যান্য সকল ক্যাটাগরি আপনার জন্য করমুক্ত আয়। তাহলে আপনার মোট আয় 9,59,250 টাকা থেকে আপনি এক্সেমশন পেয়েছেন 3,29,250 টাকা এবং আপনার মোট করযোগ্য আয় হলো 6,30,000 টাকা। বেতন খাত থেকে আপনার মোট করযোগ্য আয় দেখার পরে আমরা দেখব আপনার গৃহ সম্পত্তি খাত থেকে কোনো আয় আছে কিনা। যদি আপনার গৃহ সম্পত্তি খাত থেকে কোনো আয় থেকে থাকে তাহলে আপনার জন্য শিডিউল 24B প্রযোজ্য হবে। আমরা বোঝার সুবিধার্থে এই শিডিউলটি কিভাবে পূরণ করতে হয় সেটি দেখব। প্রথমে আপনার যদি গৃহ সম্পত্তি থেকে আয় থেকে থাকে তাহলে আপনার মোট বাৎসরিক আয় লিখবেন এবং মোট বাৎসরিক আয় থেকে গৃহ সম্পত্তি খাতে আপনার যে খরচ হয়েছে সেই খরচগুলো উল্লেখ করবেন। সেক্ষেত্রে প্রথমেই আপনি রিপেয়ার ও রেন্ট কালেকশন বাবদ আপনার খরচটি লিখবেন এবং এখানে একটি নির্ধারিত সীমা দেওয়া আছে। সেটি হলো আপনার গৃহ সম্পত্তিটি যদি আবাসিক ক্ষেত্রে ব্যবহৃত হয় সেক্ষেত্রে আপনি আপনার মোট ভাড়ার 25% পর্যন্ত এই খাতে খরচ হিসাবে দেখাতে পারবেন। আর যদি আপনার গৃহ সম্পত্তিটি কোনো বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে আপনি সর্বোচ্চ 30% পর্যন্ত এই খাতে খরচ হিসাবে দেখাতে পারবেন। এরপরে যে ক্যাটাগরিগুলো আছে মিউনিসিপ্যাল ও লোকাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, ইন্টারেস্ট অন লোন, মর্টগেজ, ক্যাপিটাল চার্জ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ভ্যাকেন্সি অ্যালাউন্স অথবা অন্য কোনো খরচ যদি থেকে থাকে অ্যাকচুয়াল যেটি খরচ হয়েছে আপনার সেই অ্যামাউন্টটি লিখবেন এবং আপনার মোট বাৎসরিক আয় থেকে আপনার বাৎসরিক খরচটি বিয়োগ দেওয়ার পরে যে আয়টি থাকবে সেই আয়টি আপনি এখানে লিখবেন এবং সেটি আপনার জন্য করযোগ্য আয়। তাহলে আমরা আপনার মোট করযোগ্য আয় পেয়ে গেলাম। যেহেতু আপনার গৃহ সম্পত্তি খাতে কোনো আয় নেই কিংবা অন্য কোনো খাত যেমন কৃষি খাত কিংবা ব্যবসা খাত কিংবা অন্য কোনো খাতে আপনার কোনো আয় নেই, সেহেতু আপনার বেতন খাত থেকে আগত আয়ই আপনার জন্য মোট করযোগ্য আয়। যদি আপনার অন্য কোনো খাত থেকে আয় থাকতো তাহলে আমরা আপনার সকল খাত থেকে করযোগ্য আয় হিসাব করে আপনার মোট করযোগ্য আয় বের করতাম। তাহলে আমাদের মোট করযোগ্য আয় হলো 6,30,000 টাকা। এই 6,30,000 টাকার উপরেই আমরা আপনার কর নির্ধারণ করব। আপনার মোট করযোগ্য আয় বের করার পরে তৃতীয় ধাপ অর্থাৎ বিনিয়োগজনিত রেয়াত বা ইনভেস্টমেন্ট রিবেট আপনি কত টাকা পাবেন সেটি বের করব এবং সেটি বের করতে হলে আমাদেরকে আরেকটি শিডিউল 24D পূরণ করতে হবে। কিন্তু শিডিউল 24D পূরণ করতে হলে আমাদেরকে আগেই আরেকটি হিসাব করে আসতে হবে। এই হিসেবের শুরুতেই প্রথমেই আমরা আপনার করযোগ্য আয়টি লিখব। তো আমরা আগেই দেখেছি আপনার টোটাল ট্যাক্সেবল ইনকাম হলো 6,30,000 টাকা। এরপরে আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ইনভেস্টমেন্ট করতে পারবে 1 কোটি টাকার। কিন্তু আপনার আয়ের উপর ভিত্তি করে আপনি সর্বোচ্চ কতটুকু ইনভেস্টমেন্ট করতে পারবেন সেটিও আইনে বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে আপনার করযোগ্য আয়ের সর্বোচ্চ 25% পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারবেন, কিন্তু সেটি 1 কোটি টাকাকে অতিক্রম করবে না। তাহলে আপনার জন্য সর্বোচ্চ বিনিয়োগযোগ্য অ্যামাউন্ট হল 6,30,000 টাকার 25% অর্থাৎ 1,57,500 টাকা। এই তথ্যটি দেখার পরে আমরা শিডিউল 24D পূরণ করব। আসুন দেখি কিভাবে শিডিউল 24D পূরণ করতে হয়। আমরা আগেই দেখেছিলাম আপনি প্রভিডেন্ট ফান্ডে জমা দিয়েছিলেন 54,000 টাকা এবং ওয়েলফেয়ার ফান্ডে জমা দিয়েছিলেন 6,000 টাকা এবং গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছিলেন 3,600 টাকা। এছাড়াও ধরে নিচ্ছি আপনি ব্যাংকে ডিপিএস করেছেন 5,000 টাকা করে 12 মাসে 60,000 টাকা এবং আপনি জাকাত ফান্ডে কন্ট্রিবিউশন করেছেন 3,900 টাকা এবং অন্যান্য খাত যেমন ধরুন আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন 30,000 টাকা। তাহলে আপনার জন্য বিনিয়োগ করার সর্বোচ্চ সীমা হলো 1,57,500 টাকা এবং আপনি বিনিয়োগও করেছেন 1,57,500 টাকা। এখানে বলে রাখা ভালো, ইনকাম ট্যাক্স অথরিটি কর্তৃক স্বীকৃত এই তালিকাভুক্ত খাতগুলোর যে কোনো খাতে আপনি বিনিয়োগ করলে তবেই সেই পরিমাণটি আপনি বিনিয়োগ হিসাবে দেখাতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অথরিটি বিনিয়োগ করার সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দিয়েছে। আপনি যদি সেই নির্ধারিত সীমার বেশিও বিনিয়োগ করেন তবুও আপনি শুধুমাত্র নির্ধারিত সীমা পর্যন্তই বিনিয়োগ হিসাবে দেখাতে পারবেন
যেমন আপনি যদি কোনো ব্যাংকে ডিপিএস করেন এবং আপনার বিনিয়োগের পরিমাণ সংশ্লিষ্ট আয় বছরে 60,000 টাকার বেশিও হয়, তাহলেও আপনি সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত বিনিয়োগ হিসাবে দেখাতে পারবেন। এই হিসাবটি দেখার পরে আমরা চতুর্থ ধাপ অর্থাৎ আপনার কর নির্ধারণী ধাপটি দেখব। চতুর্থ ধাপের শুরুতেই আমরা দেখে নেব কোন হারে আপনাকে কর দিতে হবে। আইনে বলা হয়েছে আপনার মোট করযোগ্য আয়ের প্রথম 3 লক্ষ টাকার উপরে কোনো কর দিতে হবে না এবং প্রথম 3 লক্ষ টাকার পরবর্তী 1 লক্ষ টাকার উপরে আপনাকে 5% হারে কর দিতে হবে এবং তার পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত আপনাকে 10% হারে কর দিতে হবে এবং তার পরবর্তী 4 লক্ষ টাকার উপরে আপনাকে 15% হারে কর দিতে হবে এবং তার পরবর্তী 5 লক্ষ টাকার উপরে আপনাকে 20% হারে কর দিতে হবে এবং অবশিষ্ট টাকার উপরে 25% হারে আপনাকে কর দিতে হবে। এই নির্ধারিত হারটি দেখার পরে আমরা আপনার মোট করযোগ্য আয়ের উপরে কর নির্ধারণ করব। তো আপনার 6,30,000 টাকার মধ্যে প্রথম 3 লক্ষ টাকার উপরে 0% অর্থাৎ কোনো কর আরোপ হবে না। এরপরে পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5% অর্থাৎ 5,000 টাকা কর আরোপ হবে এবং যেহেতু পরবর্তী 3 লক্ষ টাকার উপরে 10% হারে কর আরোপ হবে, সেহেতু আপনার মোট 6,30,000 টাকার মধ্যে প্রথম 3 লক্ষ এবং 1 লক্ষ চলে যাওয়ার পরে মোট বাকি থাকে 2,30,000 টাকা। তাহলে এই 2,30,000 টাকা পরবর্তী যে 3 লক্ষ টাকার স্ল্যাব তার মধ্যেই থাকে। তাই আপনার অবশিষ্ট 2,30,000 টাকার উপরে 10% হারে কর আরোপ হবে। তাহলে আপনার শেষ 2,30,000 টাকার উপরে কর আরোপ হলো 23,000 টাকা এবং পরবর্তী যে স্ল্যাবগুলো আছে 4 লক্ষ, 5 লক্ষ এবং রিমেইনিং অ্যামাউন্ট, এই স্ল্যাবগুলো আর আপনার জন্য প্রযোজ্য হবে না। যদি আপনার করযোগ্য আয় আরও বেশি হতো তাহলে এই পরবর্তী স্ল্যাবগুলো প্রযোজ্য হতো। তাহলে আমরা পেলাম আপনার মোট করযোগ্য আয়ের উপরে মোট কর এসেছে 28,000 টাকা। এরপরে আমরা দেখব আপনি যে বিগত অর্থ বছরে আপনার মোট আয় থেকে যত টাকা বিনিয়োগ করেছিলেন সেই বিনিয়োগকৃত টাকার উপরে ভিত্তি করে আপনি কত টাকা রেয়াত বা রিবেট পেতে পারেন। আপনি কত টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারবেন সেটি নির্ভর করে আপনার মোট করযোগ্য আয়ের উপরে। আইনে বলা হয়েছে আপনার মোট করযোগ্য আয়ের 25% পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। তাহলে আপনার মোট করযোগ্য আয় ছিল 6,30,000 টাকা, তার 25% করলে 1,57,500 টাকা আসে। এখন এই 1,57,500 টাকার উপরে কোন হারে আপনি রিবেট পাবেন সেটিও আইনে বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে আপনার করযোগ্য আয় যদি 15 লক্ষ টাকার সীমার মধ্যে থাকে তাহলে আপনার অনুমোদনযোগ্য অঙ্কের 15% আপনি রেয়াত পাবেন, আর যদি আপনার মোট করযোগ্য আয় 15 লক্ষ টাকার অধিক হয়ে থাকে তাহলে আপনি অনুমোদনযোগ্য অঙ্কে 10% হারে রেয়াত পাবেন। এখন প্রশ্ন হলো অনুমোদনযোগ্য অঙ্ক কোনটি? এই এলিজেবল অ্যামাউন্টটি দেখতে হলে আমাদেরকে আবার পূর্বের হিসাবে ফিরে যেতে হবে। আইনে বলা হয়েছে সর্বোচ্চ 1 কোটি টাকা এবং আপনার মোট করযোগ্য আয়ের উপরে আপনি সর্বোচ্চ যে সীমা পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারবেন সেই অঙ্কটি অথবা আপনি যেটি বিনিয়োগ করেছেন এই 3টি অঙ্কের মধ্যে যেটি সবচেয়ে কম সেটি হবে আপনার জন্য এলিজেবল অ্যামাউন্ট বা অনুমোদনযোগ্য অঙ্ক। তাহলে আমরা দেখেছিলাম আপনি 1,57,500 টাকাই বিনিয়োগ করেছেন। এখানে এই 1 কোটি টাকা এবং আপনার জন্য সর্বোচ্চ সীমা 1,57,500 এবং আপনার বিনিয়োগকৃত অ্যামাউন্ট 1,57,500, এই 3টি অ্যামাউন্টের মধ্যে সর্বনিম্ন হলো 1,57,500। তাহলে আপনি এই 1,57,500 টাকার উপরে 15% হারে আপনি রেয়াত পাবেন। তাহলে এই 1,57,500 টাকার উপরে 15% হারে রেয়াত গণনা করলে আপনার মোট রেয়াত আসে 23,625 টাকা। আমরা আগেই দেখেছিলাম আপনার করযোগ্য আয়ের উপরে আপনার কর আরোপ হয়েছে 28,000 টাকা, সেখান থেকে আপনি রেয়াত পাচ্ছেন 23,625 টাকা। এরপরে বাকি যে টাকা থাকে সেটি হলো আপনার জন্য পরিশোধযোগ্য কর, অর্থাৎ এই অ্যামাউন্টটি আপনাকে পরিশোধ করতে হবে। তাহলে আপনার মোট পরিশোধযোগ্য কর হলো 4,375 টাকা। কিন্তু কর পরিশোধ করার ক্ষেত্রে একটি সর্বনিম্ন সীমা আয়কর অথরিটি কর্তৃক নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেটি হলো আপনি যদি ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় নিবন্ধিত করদাতা হয়ে থাকেন তাহলে আপনাকে ন্যূনতম কর দিতে হবে 5,000 টাকা। আর আপনি যদি ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যতীত অন্য যে কোনো সিটি কর্পোরেশন এলাকার আওতাধীন নিবন্ধিত করদাতা হয়ে থাকেন তাহলে আপনাকে ন্যূনতম কর দিতে হবে 4,000 টাকা। আর সিটি কর্পোরেশন ব্যতীত দেশের অন্য যে কোনো এলাকার আওতায় যদি আপনি নিবন্ধিত করদাতা হয়ে থাকেন তাহলে আপনার জন্য ন্যূনতম কর দিতে হবে 3,000 টাকা।
আমরা ধরে নিচ্ছি আপনি ঢাকা অথবা চিটাগং সিটি কর্পোরেশনের আওতাধীন একজন করদাতা। তাহলে আপনার পরিশোধযোগ্য 4,375 টাকা হলেও আপনাকে কর দিতে হবে 5,000 টাকা। এরপরে আমরা দেখব আপনি বিগত অর্থবছরের শেষ দিন পর্যন্ত মোট কত টাকা কর পরিশোধ করেছিলেন। আমরা আগেই দেখেছিলাম যে আপনার স্যালারি থেকে ট্যাক্স কেটে নেওয়া হয়েছিল 4,800 টাকা। তাহলে 5,000 টাকা থেকে 4,800 টাকা পরিশোধিত হয়ে থাকলে আপনাকে আর মোট ট্যাক্স দিতে হবে 200 টাকা। এই 200 টাকা আপনি যে কোনো মাধ্যমে ট্যাক্স অথরিটিকে প্রদান করতে পারেন। আপনি পে অর্ডারের মাধ্যমে কিংবা চালানের মাধ্যমে কিংবা বিকাশ কিংবা রকেট যে কোনো মাধ্যমে আপনি ট্যাক্স পরিশোধ করতে পারেন। মনে রাখবেন, আপনি যে মাধ্যমেই ট্যাক্স পরিশোধ করেন না কেন তার প্রুফ আপনাকে আপনার রিটার্নের সাথে জমা দিতে হবে। প্রথম 4টি ধাপ শেষ করার পরে আমরা পঞ্চম বা সর্বশেষ ধাপে এসে আয়কর রিটার্ন পূরণ করব। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, তা হলো সম্প্রতি বাংলাদেশ রাজস্ব বোর্ড পূর্বের আয়কর রিটার্ন IT11G-কে IT11G 2016 নাম দিয়ে বেশ কিছু মডিফিকেশন এনেছে, যেখানে আপনার সম্পত্তি ও দায়ের বিবরণ কিছুটা বিস্তারিত দিতে হয়। আপনি চাইলে পুরাতন IT11G পূরণ করতে পারেন অথবা নতুন বিস্তারিত এবং সংশোধিত IT11G 2016 পূরণ করে আপনার রিটার্ন জমা দিতে পারেন। তবে আমার কাছে পুরাতন IT11G পূরণ করাই বেশি স্বাচ্ছন্দ্যজনক মনে হয়েছে। আমরা এখানে এই পুরাতন আয়কর রিটার্ন IT11G কিভাবে পূরণ করতে হয় সেটি দেখব। এই রিটার্নটিতে মোট 8টি পেজ রয়েছে। আমরা এখানে প্রতিটি পেজ আলাদা আলাদাভাবে আলোচনা করব। প্রথম পেজের শুরুতেই লক্ষ্য করবেন 3টি বক্স আছে। একটিতে লেখা আছে সেলফ, অন্যটি ইউনিভার্সাল সেলফ এবং অন্যটি নরমাল। যেহেতু আমরা নিজের আয় নিজেই নিরূপণ করে তার উপরে কর পরিশোধ করছি, সেহেতু আমাদেরকে ইউনিভার্সাল সেলফ বা সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে টিক দিতে হবে। এরপরে 1 নম্বর ঘরে আপনি আপনার নাম লিখবেন এবং 2 নম্বর ঘরে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লিখবেন এবং তারপরে ETIN নাম্বার এবং আপনার ট্যাক্স সার্কেল নাম্বার এবং ট্যাক্স জোন নাম্বার লিখতে হলে আপনাকে আপনার ব্যক্তিগত TIN নাম্বারে যেতে হবে এবং TIN নাম্বারের শুরুতেই আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন। তারপরে আপনি অ্যাসেসমেন্ট ইয়ার লিখবেন। মনে রাখবেন, আপনি যেই অর্থবছরে আয় করেছেন বা যেই অর্থবছরের আয়কর পরিশোধ করছেন, অ্যাসেসমেন্ট ইয়ার হলো তার পরবর্তী অর্থবছরটি। অর্থাৎ আপনার আয় বছর যদি 2020 এবং 2021 হয়ে থাকে, তাহলে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2021 এবং 2022। এরপরে আপনি আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস লিখবেন। অর্থাৎ আপনি যদি বাংলাদেশে বসবাস করেন তাহলে আপনি রেসিডেন্টের ঘরে টিক দেবেন, আর যদি আপনি বাংলাদেশে বসবাস না করেন অর্থাৎ প্রবাসী বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনি নন রেসিডেন্টের ঘরে টিক দেবেন। এরপরে 7 থেকে 15 নম্বর পর্যন্ত ক্রমিক নাম্বারে সাধারণ কিছু তথ্য চেয়েছে, যেমন আপনার ঠিকানা, জন্ম তারিখ, ফোন নাম্বার ইত্যাদি। আপনি এই তথ্যগুলো আপনার মতো করে লিখে ফেলবেন। 2 নং পেজে এসে আপনার সকল খাত থেকে মোট করযোগ্য আয়ের হিসাব আমরা এখানে লিখব। আমরা আগেই আপনার মোট করযোগ্য আয় দেখেছিলাম এবং দেখেছিলাম আপনি শুধুমাত্র বেতন খাত থেকে আয় করেন, অন্য কোনো খাত থেকে আপনি আয় করেন না। যদি আপনি অন্য কোনো খাত থেকে আয় করতেন তাহলে সেই আয়গুলো এখানে আমাদের লিখতে হতো। যেহেতু আপনি শুধুমাত্র স্যালারি খাত থেকে আয় করেন, সেহেতু আমরা এখানে 6,30,000 টাকা লিখেছি এবং এটাই আপনার মোট করযোগ্য আয়। আপনার এই মোট আয়ের অঙ্কটি আমরা 12 নং ঘরে লিখব। এরপরে 13 নম্বর ঘরটিতে আপনার কাছে জানতে চেয়েছে যে আপনার যে মোট করযোগ্য আয় ছিল সেই আয়ের উপরে আপনার মোট কত টাকা কর আরোপ করা হয়েছিল এবং 14 নম্বর ঘরে জানতে চেয়েছে যে আপনি মোট কত টাকা ট্যাক্স রিবেট পেয়েছেন। এই তথ্যগুলো আমরা ইতিপূর্বেই দেখেছিলাম এবং দেখেছিলাম আপনার উপর মোট আরোপিত ট্যাক্স ছিল 28,000 টাকা এবং সেখান থেকে আপনি রেয়াত পেয়েছিলেন 23,625 টাকা। তারপরের ঘরে আপনি লিখবেন ট্যাক্স পেয়াবল, অর্থাৎ আপনার মোট আরোপিত কর থেকে রেয়াত বিয়োগ দিলে যে অ্যামাউন্টটি থাকে সেই অ্যামাউন্টটি হলো আপনার ট্যাক্স পেয়াবল অ্যামাউন্ট। তো 28,000 টাকা থেকে 23,625 টাকা বিয়োগ দিলে বিয়োগফল আসে 4,375 টাকা। কিন্তু আমরা দেখেছিলাম করদাতার অবস্থান ভেদে ন্যূনতম একটি ট্যাক্স নির্ধারণ করা আছে। যেহেতু আমরা ধরে নিয়েছিলাম যে আপনি ঢাকা অথবা চিটাগং সিটি কর্পোরেশন আওতাধীন করদাতা, তাই আপনার ন্যূনতম ট্যাক্স এসেছে 5,000 টাকা। আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি যে আপনার অ্যাকচুয়াল ট্যাক্স ছিল 4,375 টাকা, কিন্তু আপনি ন্যূনতম 5,000 টাকা পে করছেন। তার পরবর্তী ঘরে আপনি 30 জুনের মধ্যে যদি কোনো ট্যাক্স পরিশোধ করে থাকেন সেই অ্যামাউন্টটি লিখবেন। আমরা দেখেছিলাম যে আপনার স্যালারি থেকে মোট 4,800 টাকা ট্যাক্স কর্তন করে রাখা হয়েছিল শুরুতেই, তাই আমরা এখানে 4,800 টাকা লিখব এবং আপনার মোট পরিশোধযোগ্য ট্যাক্স 5,000 টাকা থেকে 4,800 টাকা আপনি অলরেডি পরিশোধ করে দিয়েছেন
তাই আপনাকে আর মাত্র 200 টাকা ট্যাক্স পরিশোধ করতে হবে। এরপরে 18 নং ঘরে আপনার যে অ্যামাউন্টটি করমুক্ত ছিল সেই অ্যামাউন্টটি লিখবেন। আমরা আগেই দেখেছিলাম যে আপনার মোট আয় ছিল 9,59,250 টাকা, সেখান থেকে আপনার করমুক্ত আয় ছিল 3,29,250 টাকা। আমরা সেই 3,29,250 টাকা এই ঘরটিতে লিখব। এরপরে 19 নং ঘরে আপনি গত বছর যে অ্যামাউন্টটি ট্যাক্স পে করেছিলেন সেই অ্যামাউন্টটি এখানে লিখবেন। আমরা ধরে নিচ্ছি আপনি গত বছর 5,000 টাকা ট্যাক্স পে করেছিলেন, তাই আমরা এখানে 5,000 টাকা লিখলাম। এরপরে 3 নং পেজে এসে আমরা দুটো শিডিউল পাবো, শিডিউল 24A এবং শিডিউল 24B। আমরা আমাদের দ্বিতীয় ধাপেই এই দুটি শিডিউল কিভাবে পূরণ করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই এখানে আর এই বিষয়টি নিয়ে আলোচনা করছি না। চতুর্থ পেজে এসে আমরা আরেকটি শিডিউল পাবো এবং সেটি হলো শিডিউল 24D। আমরা এই শিডিউলটিও কিভাবে পূরণ করতে হয় এবং কি কি বিষয় লক্ষ্য রাখতে হয় সে বিষয়গুলো আলোচনা করেছিলাম, তাই এ বিষয়ে এখানে আর আলোচনা করছি না। তবে লক্ষণীয় যে এই পৃষ্ঠার শেষের অংশে আপনি যে সকল ডকুমেন্টস আপনার আয়কর রিটার্নের সাথে এনক্লোজ করতে চাচ্ছেন সেই ডকুমেন্টগুলোর লিস্ট এখানে আপনি লিখবেন। যেমন এখানে বলা হয়েছে স্যালারি স্টেটমেন্ট অ্যান্ড ক্যালকুলেশন অফ ইনকাম ট্যাক্স। আমরা শুরুতেই যে সকের মাধ্যমে আপনার বেতন খাত থেকে মোট আয় হিসাব করেছিলাম সেই সকটি এখানে আপনি সংযুক্ত করবেন। এছাড়া আপনার যদি ব্যাংক স্থিতি থাকে, ডিপিএস থাকে, কিংবা অন্য কোথাও বিনিয়োগ করে থাকেন, কিংবা কোনো অ্যাসেট কিনে থাকেন, তাহলে তার সমর্থনে আপনার প্রমাণাদি সংযুক্ত করতে হবে এবং সেই লিস্টটি আপনি এখানে লিখবেন। পঞ্চম পেজে এসে আমরা আপনার সকল সম্পত্তির হিসাব দেখব, অর্থাৎ আপনি যে সকল অ্যাসেট ওন করেন সেই সকল অ্যাসেটের বিবরণী এখানে আপনি লিখবেন। শুরুতেই আপনার যদি কোনো বিজনেস ক্যাপিটাল থাকে কিংবা আপনি যদি কোনো বিজনেস রান করেন তাহলে বিগত অর্থবছরের শেষ দিনে যে ক্লোজিং ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটি লিখবেন। এবং বি নম্বরে আপনি যদি কোনো লিমিটেড কোম্পানির ডিরেক্টর হয়ে থাকেন এবং শেয়ার হোল্ড করে থাকেন তাহলে সেই শেয়ারগুলোর পারচেজ প্রাইস বা কস্ট আপনি এখানে লিখবেন এবং এখানে আপনি কোম্পানির নাম এবং আপনার শেয়ারের সংখ্যা উল্লেখ করবেন। ধরে নিচ্ছি আপনার কোনো বিজনেস ক্যাপিটাল নেই এবং আপনি কোনো লিমিটেড কোম্পানিতে ডিরেক্টর হিসাবে কোনো শেয়ার হোল্ড করেন না, তাই আমরা এখানে 0 লিখলাম। এরপরে 2 নম্বর কলামে বলা হয়েছে আপনি যদি কোনো অকৃষি জমির মালিক হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি কোনো অকৃষি জমি ওন করে থাকেন তাহলে সেই জমির পরিমাণ, লোকেশন এবং সেটি পারচেজ করতে আপনার যে খরচ হয়েছে সেই অ্যাকচুয়াল খরচটি এখানে উল্লেখ করবেন। আমরা ধরে নিচ্ছি আপনার একটি অকৃষি জমি আছে ঢাকাতে যার মূল্য হলো 10 লক্ষ টাকা, তাই আমরা এখানে 10 লক্ষ টাকা লিখলাম। এরপরে 3 নং ঘরে আপনি যদি কোনো এগ্রিকালচারাল প্রপার্টি ওন করে থাকেন তাহলে সেই জমি পারচেজ করতে গিয়ে আপনার যত অ্যাকচুয়াল খরচ হয়েছে সেই খরচটি লিখবেন। ধরে নিলাম আপনার খুলনাতে একটি কৃষি জমি আছে যেটি ক্রয় করতে আপনার খরচ হয়েছে 5 লক্ষ টাকা, তাই আমরা এখানে 5 লক্ষ টাকা লিখলাম। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, সেটি হলো আপনি যদি কোনো অ্যাসেট কিংবা জমি আপনার কোনো উত্তরসূরি থেকে ইনহেরিট করে থাকেন তাহলে সেই জমিটির মূল্য আপনি এখানে 0 টাকা দেখাবেন, কিন্তু আপনি নোটে সেটি লিখে দিবেন এবং জমিটির লোকেশন এবং বিস্তারিত আপনি নোটে লিখবেন। 4 নম্বর ঘরে আপনি যদি কোনো বিনিয়োগ করে থাকেন সেই বিনিয়োগের পরিমাণটি আপনি এখানে লিখবেন। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি আছে, আপনি যে যে ক্যাটাগরিতে বিনিয়োগ করেছেন সেই পরিমাণগুলো এখানে উল্লেখ করবেন। আমরা ধরে নিচ্ছি আপনি বিভিন্ন ক্যাটাগরিতে 1,57,500 টাকা বিনিয়োগ করেছেন। তারপরে 5 নম্বর ঘরে আপনি যদি কোনো মোটর ভেহিক্যাল ওন করে থাকেন তাহলে সেই মোটর গাড়িটির জন্য আপনার যত টাকা খরচ হয়েছে সেই খরচটি এখানে লিখবেন। আমরা ধরে নিচ্ছি আপনি একটি মোটরসাইকেল ওন করেন যেটি পারচেজ করতে আপনার 2 লক্ষ টাকা খরচ হয়েছে। এরপরে আপনি যদি কোনো জুয়েলারি ওন করে থাকেন তাহলে সেই জুয়েলারির জন্য আপনার যে টাকা খরচ হয়েছে সেই অ্যাকচুয়াল খরচটি আপনি এখানে লিখবেন। এখানে আমরা 0 টাকা লিখেছি। আমরা ধরে নিচ্ছি আপনার কিছু স্বর্ণ আছে যেটি আপনি গিফট পেয়েছেন, তাই আমরা এখানে ভ্যালু 0 টাকা লিখলাম। এরপরে 7 নম্বরে আপনি যদি কোনো ফার্নিচার ওন করে থাকেন সেই ফার্নিচারের জন্য আপনার যে খরচ হয়েছে সেই খরচটি আপনি এখানে উল্লেখ করবেন। আর আপনি যদি কোনো ফার্নিচার গিফট হিসেবে পেয়ে থাকেন তাহলে গিফট হিসেবে যে ফার্নিচারটি পেয়েছেন সেটির ভ্যালু 0 টাকা দেখাবেন, আর যে ফার্নিচার আপনি ক্রয় করেছেন সেই ফার্নিচারগুলোর অ্যাকচুয়াল বাইং প্রাইস আপনি লিখবেন। আমরা ধরে নিচ্ছি আপনার বাসায় যে ফার্নিচার আছে তার কস্ট 3 লক্ষ টাকা, তাই আমরা এখানে 3 লক্ষ টাকা লিখলাম। এরপরে আপনি যদি কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্ট ওন করে থাকেন তাহলে সেই ইলেকট্রনিক ইকুইপমেন্টগুলোর কস্ট আপনি লিখবেন। যেমন আপনার বাসায় যদি কোনো এসি থেকে থাকে কিংবা ফ্রিজ থেকে থাকে কিংবা টিভি থেকে থাকে কিংবা মোবাইল কিংবা ল্যাপটপ, এই ধরনের যতগুলো ইলেকট্রনিক ইকুইপমেন্ট আছে সবগুলোর পারচেজ প্রাইস আপনি এখানে উল্লেখ করবেন।
আমরা ধরে নিচ্ছি আপনার বাসায় যে ইলেকট্রনিক ইকুইপমেন্টগুলো আছে সেগুলোর কস্ট 4 লক্ষ টাকা, তাই আমরা এখানে 4 লক্ষ টাকা লিখলাম। এরপরে 9 নম্বর ঘরে ক্যাশ অ্যাসেট আউটসাইড বিজনেস, এক্ষেত্রে 3টি ক্যাটাগরি দেয়া আছে। এতে বলা হয়েছে ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ আপনার হাতে যে টাকা নগদ আছে সেই টাকার পরিমাণটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপরে বিতে ক্যাশ অ্যাট ব্যাংক, অর্থাৎ ব্যাংকে যদি আপনার কোনো স্থিতি থাকে তাহলে সেই টাকার পরিমাণটি আপনি এখানে লিখবেন। এরপরে সিতে আদার ডিপোজিট, অর্থাৎ এছাড়া আপনার অন্যান্য যদি কোনো ধরনের ডিপোজিট থেকে থাকে তাহলে সেই অ্যামাউন্টটিও এখানে আপনি লিখবেন। যেমন আপনার প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটি জমা আছে সেই টাকার পরিমাণটিও আপনি এখানে লিখবেন। তাহলে আমরা এখানে পেলাম আপনার ক্যাশ অ্যাসেট আছে 6,16,750 টাকা। এরপরে 10 নম্বর ঘরে বলা হয়েছে এছাড়া আপনার যদি অন্যান্য কোনো ধরনের অ্যাসেট থেকে থাকে তাহলে সেই অ্যাসেটের ভ্যালুটিও আপনি এখানে লিখবেন। তাহলে আমরা এখানে আপনার সব ধরনের অ্যাসেটের বিবরণী পেলাম এবং দেখলাম আপনার মোট 29,74,250 টাকার অ্যাসেট আছে। 6 নম্বর পেজে এসে আপনার সকল অ্যাসেটের ভ্যালু দেখার পরে আমরা দেখব আপনার কি কি লায়াবিলিটিস আছে। প্রথমে এতে বলা হয়েছে মর্টগেজেস সিকিউরড অন প্রপার্টি অর ল্যান্ড, অর্থাৎ আপনি যদি কোনো সম্পত্তি কিংবা জমিকে সিকিউরিটি হিসাবে মর্টগেজ দিয়ে থাকেন এবং তার এগেইনস্টে আপনি কোনো লোন নিয়ে থাকেন তাহলে সেই পরিমাণটি আপনি এখানে লিখবেন। ধরে নিলাম আপনি আপনার একটি প্রপার্টি ব্যাংকে মর্টগেজ রেখে আপনি 3 লক্ষ টাকা লোন নিয়েছেন, সে কারণে আমরা এখানে 3 লক্ষ টাকা লিখলাম। এরপরে আনসিকিউরড লোনস, অর্থাৎ ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে আপনি যে টাকা নিয়ে থাকেন সেই অ্যামাউন্টটি এখানে লিখতে পারেন। সেক্ষেত্রে যে ব্যক্তির কাছ থেকে আপনি লোন নিয়েছেন তার যদি টিআইএন থাকে সেটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। এরপরে অন্য কোনো ধরনের যদি আপনার লায়াবিলিটি থেকে থাকে সেটিও আপনি এখানে উল্লেখ করবেন। তাহলে আমরা পেলাম আপনার মোট লায়াবিলিটি হলো 3 লক্ষ টাকা। আমরা আগেই দেখেছিলাম আপনার মোট অ্যাসেটের পরিমাণ হলো 29,74,250 টাকা। সেই 29,74,250 টাকা থেকে 3 লাখ টাকা লায়াবিলিটি বিয়োগ করলে বছর শেষে আপনার নেট ওয়েলথের পরিমাণ দাঁড়ায় 26,74,250 টাকা। এরপরে 13 নম্বর ঘরে এসে আমরা দেখব যে আপনি বিগত অর্থবছর শেষে আপনার নেট ওয়েলথ কত ছিল এবং বিগত আয়কর রিটার্নে আপনি কত টাকা উল্লেখ করেছিলেন। আমরা ধরে নিচ্ছি আপনি বিগত অর্থবছর শেষে আপনার অ্যাসেটের ঘোষণা দিয়েছিলেন 25 লক্ষ টাকার, তাই আমরা এখানে 25 লক্ষ টাকা লিখলাম। এখানে একটি বিষয় উল্লেখ্য, সেটি হলো আপনি যদি প্রথমবারের মতো আয়কর রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে আপনি এখানে 0 টাকা লিখবেন। আর এই 25 লক্ষ টাকা সমপরিমাণের আপনার যে অ্যাসেট আছে সেই অ্যাসেটের পরিমাণটি আপনি 17 নম্বর ঘরের 3 নম্বর আইটেমে লিখবেন। এরপরে 14 নম্বর ঘরে বিগত অর্থবছরে আপনার কতটুকু অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে সেই পরিমাণটি আমরা এখানে লিখব। এই পরিমাণটি আমরা 12 নম্বর থেকে 13 নম্বর বিয়োগ দিলেই পেয়ে যাব এবং সেটি হলো 1,74,250 টাকা। এরপরে 15 নম্বর ঘর পূরণ করতে হলে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে, যেই ফর্মটি আমরা পরবর্তী পেজেই পেয়ে যাব এবং এই ফর্মটিতে আপনার বিগত অর্থবছরে আপনার যে পারিবারিক খরচ হয়েছে সেই খরচটি এখানে লিখবেন। আমরা ধরে নিচ্ছি আপনার মোট খরচ হলো 7,85,000 টাকা এবং সেই অ্যামাউন্টটি আমরা এখানে লিখলাম। এরপরে 16 নম্বর ঘরে বিগত অর্থবছরে আপনার মোট কত টাকা বৃদ্ধি হয়েছিল সেটি আমরা লিখব। এই পরিমাণটি আমরা 14 এবং 15 নম্বর যোগ করলে পেয়ে যাব। তারপরে 17 নম্বর ঘরে এসে আমরা সোর্সেস অফ ফান্ড লিখব। আমরা আগেই দেখেছিলাম যে আপনি স্যালারি খাত থেকে মোট আয় করেছিলেন 9,59,250 টাকা এবং সেখান থেকে 3,29,250 টাকা ছিল আপনার করমুক্ত আয়, আর করযোগ্য আয় ছিল 6,30,000 টাকা। তাই আমরা এখানে এই অ্যামাউন্ট দুটো এখানে লিখলাম। এরপরে আদার রিসিভ, অর্থাৎ অন্য কোনোভাবে আপনি যদি কোনো সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে তার ভ্যালুটি এখানে লিখবেন। আমরা ধরে নিচ্ছি আপনার আদার রিসিভ কিছু নেই। আরেকটি বিষয় আগেই উল্লেখ করেছিলাম, সেটি হলো আপনি যদি প্রথমবারের মতো আয়কর রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে আপনার মোট অ্যাসেটের ভ্যালু এখানে আপনি লিখবেন এবং সেক্ষেত্রে 13 নম্বর ঘরে আপনি 0 লিখবেন। এরপরে 18 নম্বরে এসে দেখব যে আপনার কোনো টাকা ঘাটতি কিংবা উদ্বৃত্ত আছে কিনা। মনে রাখবেন আপনার ক্যালকুলেশন যদি সঠিক হয় তাহলে আপনার এই জায়গাটিতে সবসময় 0 আসবে। এরপরে 7 নম্বর পেজে এসে আমরা ফর্ম আইটি 10BB পূরণ করব। এই ফর্মটিতে মূলত আপনি বিগত অর্থবছরে যে সকল খাতে আপনি খরচ করেছেন তার বিবরণী এখানে লিখতে হবে। আমরা ধরে নিচ্ছি বিগত অর্থবছরে আপনি বিভিন্ন খাতে মোট 7,85,000 টাকা ব্যয় করেছেন এবং এই 7,85,000 টাকাই আমরা পূর্বে 6 নং পেজের 15 নং ঘরে লিখেছিলাম। এরপরে সর্বশেষ 8 নম্বর পেজে এসে আপনি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট পাবেন।
এই অংশটি মূলত আয়কর কর্তৃপক্ষ পূরণ করবেন এবং তারা আয়কর রিটার্ন জমা নেওয়ার পরে এই অংশটিতে তারা সাইন করে আপনার হাতে এই অংশটি দিয়ে দিবেন এবং এই অংশে মূলত আপনার সম্পূর্ণ আয়কর রিটার্নের সামারি বা সংক্ষিপ্ত বিবরণী থাকবে। আপনি আয়কর রিটার্ন পূরণ করে বিভাগ কিংবা জেলা পর্যায়ে যে কোনো আয়কর অফিস বা কর কমিশনার কার্যালয়ে আপনার রিটার্ন জমা দিতে পারবেন। তাহলে এই হলো একজন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীর আয়কর গণনা ও আয়কর রিটার্ন পূরণ করার পদ্ধতি। পরবর্তী ভিডিওগুলোতে বিভিন্ন ব্যক্তিশ্রেণী অনুযায়ী আয়কর রিটার্ন কিভাবে পূরণ করতে হয় তা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। নিত্যদিনের আইন ও আপনার অধিকার জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।